আহমদ ছফা বাংলা সাহিত্যের এক বিতর্কিত কিন্তু অবিস্মরণীয় নাম। কবিতা, গান, ছোট গল্প, শিশু সাহিত্য, উপন্যাস, প্রবন্ধ, ইতিহাস, ভ্রমণ কাহিনী, অনুবাদ, বলতে গেলে সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তাঁর অবাধ বিচরণ। পাশাপাশি চালিয়ে গেছেন অজস্র ছোট পত্রিকার পৃষ্ঠপোষকতা, সম্পাদনা এবং উপদেষ্টার কাজ, সমাজসেবা, লিটল ম্যাগাজিন আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্নাতক ও গবেষককে বাংলাদেশ একাধিকবার তাঁর সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত করলেও নিজের জীবদ্দশায় সেসবের কোনোটি তিনি স্বীকার করেননি, একমাত্র বাংলাদেশ ইতিহাস পরিষদ পুরস্কারটি ছাড়া। তাঁর মৃত্যুর পর অবশ্য তাঁকে মরণোত্তর 21 পদকে ভূষিত করা হয়। আজকের গল্প গন্তব্য প্রকাশিত হয়েছিল তাঁর 1969 সালে প্রকাশিত নিহত নক্ষত্র বইটিতে। তাঁর চিরাচরিত সাদামাটা গ্রাম্য ভাষায় মাটির মানুষদের কথাই বলা হয়েছে এই গল্পেও, ছফার নিজস্ব অননুকরণীয় ভঙ্গিতে। বর্তমানে আমি গল্পটি পড়ছি 2018 সালে অমর 21 বইমেলায় প্রকাশিত তাঁর ছোট গল্প আহমেদ ছফা বইটি থেকে। প্রকাশক ঢাকার মাতৃভূমি প্রকাশনী। কেমন লাগলো জানতে চাইলে নির্দ্বিধায় চলে আসুন আমাদের মন্তব্যের বাক্সের আলোচনায় অথবা সমাজ মাধ্যমের পাতায়। আসুন তাহলে এখন শুনে নেওয়া যাক আহমেদ ছফার ছোট গল্প গন্তব্য, পাঠে আমি রৌহিন। রুস্তম আলী জাগল। পাহাড়ের ঢালুতে বোঁচকা শিথান দিয়ে ঘুমিয়েছিল, সে কারণে ঘাড়ের পেছনে ব্যথা নেমেছে। পা দুটো ভেড়াতে পারে না, ব্যথায় পাকা ফোড়ার মতো টনটন করে। সমস্ত রগগুলো কুঁকড়ে এসেছে। একটা রাত একটা দিন অবিরাম হেঁটেছে। পাহাড়ের চড়াই উতরাই ভাঙতে ভাঙতে অবশ হয়ে গেছে রুস্তম আলীর ক্ষিপ্র একজোড়া পা। জলের তেষ্টায় বুক জ্বলছে। পেটের 32 নাড়ির ভেতরে কাঁদছে পাহাড়ি ক্ষুধা। ঠিকাদারের স্টোর থেকে চুরি করে আনা চিড়ের পুটলিটা খুঁজে দেখলো, নেই। গামছার এক গিঁটে চিড়ে, আরেক গিঁটেতে ছিল জিন্না মার্কা নোটের বান্ডিল। পালিয়ে আসার দিন সন্ধেবেলা ঠিকাদার জুমা খানের আলখাল্লার মতো শার্টটার পকেট থেকে কায়দা করে 2 আঙুলে তুলে নিয়েছিল। বেজম্মার বাচ্চারা তার জন্য কিচ্ছু রেখে যায়নি। রুস্তম আলীর কাঁদতে ইচ্ছে হলো। টাকার চাইতেও চিড়ের শোকটা প্রবল হয়ে বাঁচছে বুকে। ক্ষুধার কথা ভুলে গেল। তেষ্টাটা শুধু বুকের মধ্যে ধুইয়ে ধুইয়ে জ্বলতে লাগলো। কিচ্ছু করার নেই রুস্তম আলীর। কনুইয়ের উপর গাল রেখে পশ্চিম দিকে ধীর চোখে তাকিয়ে রইল। চৈত্রের মরা পাহাড় শুয়ে আছে শান্ত হাতির বাচ্চার মতো। ছাতার সামনে বড় হাড়গেজা পাতা ঝরছে। বাতাসে বেজে উঠছে বনের মর্মর ধ্বনি। রুস্তম আলীর মনে হলো শিলায় শিলায় আঘাত খেয়ে বাতাস বুঝি কাঁদছে। আকাশের ললাটে দিনান্তের চিতা। ধুমল পাহাড় তার শিয়রে, শটান সুঠাম গর্জনটার মাথার উপরে সূর্য ডুবছে। ছটা লেগে চিকন বাঁকা পাহাড়ি পথটা হরিণের মাংসের মতো লাল দেখাচ্ছে। হঠাৎ রুস্তম আলীর মনে হলো বাঁদিকের পাতাহীন সিন্দুল গাছটির মতোই সে একা, একা আর অসহায়। বুকটা হু হু করে উঠল। আগের দিন ভাত ঘুমের রাতে লুসাই পাহাড়ের গোড়া থেকে 3 জন সঙ্গীকে নিয়ে মেলা করেছে রুস্তম আলী। বনের মানুষ হেকো বাঘের চাইতেও বেরহম পাঞ্জাবি ঠিকাদার জুমা খানের রিজার্ভ ফরেস্টের পাহাড় কাটা কুলির বাথান থেকে 3 জন মানুষকে নিয়ে পালিয়ে আসছিল। কুমিল্লার কাদের বক্সু, সন্দীপের আওয়াল আর নোয়াখালীর হামদু মিয়া। বাঘ মরবার শখ হলে যেমন গায়ে গিয়ে মানুষ মারে, কুলি কামিনদেরও তেমনি মরতে শখ হলে রিজার্ভ ফরেস্টে এসে গাঁইতি তুলে নেয়, কোদাল ধরে। জানটা কোনো রকমে বেঁচে যায়। গতরের বলবীর্য শুষে নেয় কঠিন নিরস পাহাড়। সৃষ্টির সকাল থেকে যে পাহাড় মানুষের বলবীর্য সাধ্যি সাধনাকে নীরবে ব্যঙ্গ করে এসেছে, কেন নিজের উপর দিয়ে ঠিকাদারের 8 চাকার ল্যান্ড রোভার চালাবার পথ দেবে? সময় বিশেষে কাঁচা তাজা জানের উপরেও যে হামলা করে না এমন নয়। হাজারে হাজারে কুলির মধ্যে 2-4-10 জন মারা যায়, ও কিছু না। পালিয়ে আসার নামে চমকে উঠেছিল 3 জন। রিজার্ভ ফরেস্ট থেকে পালাতে গিয়ে একজন কুলি শের আফজাল খানের গুলি খেয়ে মরেছে। অন্য কুলিরা যাতে ওরকম দুঃসাহস না করে সেজন্য নিহত কুলির মাথার খুলিটা নাকি শের আফজাল খান সাইডে যাওয়া আসার পথের পাশে
গাছের সঙ্গে লটকে রেখেছিল। থানাহীন, পুলিশহীন, আত্মীয় বান্ধবহীন দুর্গম অরণ্যে জানের ঝুঁকি নিয়ে কেউ পালাতে সাহস করে না। সারা রাত পাহারা দেয় ঠিকাদারের লোক। পালাবার দিকে তাই কুলিদের মাথা খেলে না। তার চেয়ে ভালো আল্লাহর উপর ভরসা করা। বছরে 6 মাসে যদি কোনোদিন সাইট ক্লিয়ার হয়, আল্লাহ বউ বেটার কাছে ফিরিয়ে দেবে। রিজার্ভ ফরেস্টে আল্লাহর ইচ্ছেতে সবকিছু হয়। ভুলিয়ে ভালিয়ে কুলি নিয়ে আসা থেকে বলবীর্য শুষে নেওয়া পর্যন্ত সবটুকু। কেবল নিজের ইচ্ছেতে ঠিকাদার লাখ লাখ টাকা বানায়। এমন কঠিন ইচ্ছে তার শৃঙ্খল ছিন্ন করার মতো মনোবল নিঃশেষিত শক্তির কুলিদের নেই। তবে রুস্তম আলীর কথা আলাদা। জোড়া খুনের ফেরারি আসামি রুস্তম আলী বিলাইছড়ি, খাগড়াছড়ির মগমুরুঙের পাড়ায় পাড়ায় ঘোরাঘুরি করছিল পুলিশের চোখকে ফাঁকি দিয়ে। বিলাইছড়ির বাজারের পূর্ব দিকের মুরুং পাড়ায় মদের আসরে জুমা খানের সঙ্গে পরিচয়। নেশার ঘরেও কাজের মানুষ চিনতে ভুল করেননি খান সাহেব। অনেকদিন থেকেই এমনি নিষ্ঠুর প্রকৃতির একজন মানুষের খোঁজে ছিল। হাতের সুখ মিটিয়ে কুলিদের কেরেক বেদ দিয়ে বেতিয়ে কড়ায় গন্ডায় কাজ আদায় করে ছাড়বে। চলে এলো রুস্তম আলী ঠিকাদার জুমা খানের কুলির বাথানে। স্বেচ্ছাচারী ডাকাতের নির্ভাবনায় লুকিয়ে থাকার উপযুক্ত জায়গা বটে। পয়লা বেশ লাগছিল। সাপের মতো পেটাও, পিটিয়ে গায়ের ঝাল ঝেড়ে ফেলো, কেউ রাটই করবে না। পিঠের ছাল কেটে গিয়ে রক্ত আসুক, বোবা চোখ মেলে চেয়ে থাকবে নিথরে। কিন্তু দিন যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে হাঁপিয়ে উঠেছে রুস্তম আলী। জন্মাবধি সে ডাকাত, নিত্য নতুন ডাকাতি করা তার পেশা। ডাকাতি মানেই তো সাহস, বুদ্ধি, শক্তি এবং নিখুঁত পরিকল্পনার অপূর্ব সমন্বয়। রাতের বেলা গেরস্তের ঘরে চড়াও হয়ে মেরে কেটে তছনছ করো, টেড়িমেড়ি করে তো এক কোপে কালো মাথাটা ঘিরিয়ে দাও জমিনে। টাকা কড়ির সন্ধান না দিলে আগুন জেলে সেঁকো সেঁকতে থাকো। এরই নাম তো জিন্দেগানি। হিম্মত করো, মাথা খাটাও, অপরের মূল্যবান সঞ্চয় ছিনিয়ে নাও জোর করে। মনখানা বেঁকে যায় রুস্তম আলীর। অন্তরাত্মা বিদ্রোহ করে। বুকের সাহস বুকের খাপে তরবারির মতো ঝিকিয়ে ওঠে। তীক্ষ্ণ সূচের মতো বুদ্ধি মাথার খুলির ভেতর কিলবিল করে পোকার মতো। এ দুনিয়াতে ডাকাতের চাইতেও বড় ডাকাত আছে। গোটা জেলায় এক নামে পরিচিত ডাকাত রুস্তম আলী, যার নামে গায়ের লোম খসে যেত তরাসে, সে কিনা 100 টাকা মাস মাইনের কুলি হয়ে গেল। একেই বলে কপাল। তার চাইতে ফাঁসিতে ঝোলা যে অনেক ভালো। কেড়ে নেওয়া যার পেশা, খুনে যার আনন্দ, নিরাপত্তার জন্য সে কিনা ঠিকাদারের দাসত্ব করে। রাতের বেলা ঘুমোতে পারে না, লুসাই পাহাড়টা বুকের ওপর চেপে বসে। তাই বলে বেকুব নয় রুস্তম আলী। মাথার সব বুদ্ধি এখনো পচে যায়নি, ধৈর্য আছে তার। ঝিনুকের মুখে যেমন ওষুধ গেলানো হয়, তেমনি করে পাহাড়ি নদীর মতো বেগবান ক্ষিপ্ত ইচ্ছের দ্বারা একটু একটু করে পান করিয়ে 3 জন আধমরা মানুষকে ক্রমে চাঙ্গা করে তুলেছে। ওতে তার 1 মাস সময় লেগেছে। তা লাগুক, কিন্তু বিফল হয়নি রুস্তম আলীর ঝিম মারা প্রতীক্ষা। অবশেষে 4 জনে যুক্তি করে রাতের অন্ধকারে সমতল ভূমির উদ্দেশ্যে পথে নেমেছে। তার আগে ঠিকাদারের পকেট থেকে নোটের বান্ডিলটা হাতিয়ে নিয়েছে। একবারও পেছনে তাকায়নি। পেছন মানে ভয়, পেছন মানে মৃত্যু। দুর্গম পাহাড়ি পথ অবিরাম চড়াই উতরাই ভেঙে সমানে চলেছে। কোথায় চলেছে এ চিন্তা রুস্তম আলীর মন ফুঁড়ে জেগেছে কয়েকবার। কোথায় যাচ্ছে সে? তার মতো ইচ্ছে সর্বস্ব ডাকাতের বেঁচে থাকবার মতো স্থান আইন কানুনের অধিকারী মানুষের পৃথিবীতে কই? তার জন্য অপেক্ষা করছে পুলিশ। তাকে ধরার জন্য গভর্নমেন্ট পুরস্কার ঘোষণা করেছে। চোখের সামনে ফাঁসির দড়িতে ঝুলন্ত একটা মানুষের ছবি বারবার ভেসে উঠছে, আর বুকের তলাটাতে প্রচন্ড মোচড়ানো ছুটেছে। পা দুটো হঠাৎ স্থির হয়ে গেছে। তবু 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 রুস্তম আলী সাথীদের সাথে তাল রেখে সমানে হেঁটেছে। এরই মধ্যে পাহাড়ের পাথর চোঁয়া পানি খেয়ে জন্মানো তরুণ শুল বেদনাটা তাকে কাবু করে ফেলেছে। এক ঝাঁক ধারালো হুলের মতো খুঁচিয়ে খুঁচিয়ে সমস্ত উদর দেশ রক্তাক্ত করে তুলেছে। সে কিন্তু নিজের দুর্বলতার কথা সঙ্গীদের জানাতে পারেনি। জীবনের কাউকে নিজের দুঃখের ভাগ দেয়নি রুস্তম আলী। পেট টিপে হাঁটছিল, শক্তি নিঃশেষ হয়ে আসছিল।
নিজের অক্ষমতার কথা মুখ ফুটে বলতে পারবে না, যেখানে শক্তি ফুরবে সেখানেই বসে পড়বে। নিজের প্রচন্ড ইচ্ছে শক্তির তোড়ে 3 জন আধমরা কুলিকে পাঞ্জাবি ঠিকাদারের আওতা থেকে ছুটিয়ে নিয়ে আসতে পেরেছে এ পর্যন্ত, এবং তারা তার ইচ্ছে নির্দেশিত পথে হেঁটে হেঁটে বউ বেটার কাছে ফেরত যাবে, এইটুকুই রুস্তম আলীর সান্ত্বনা। স্বেচ্ছাচারী ডাকাত রুস্তম আলী লাভ, লোভ কিংবা নিরাপত্তার নিগড়ে আপন ইচ্ছে শক্তিকে বেঁধে রাখেনি। 3 কোণাতে যখন এলো, পাহাড়ি পথ অতিক্রম করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। সূচিমুখ বেদনার তীক্ষ্ণ স্বরে বিদ্ধ চেতনায় সমস্ত গিঁট খুলে খুলে আসছিল, পা টলছিল, শরীর কাঁপছিল। সে বসে পড়ল, কাপড়ের বোঁচকাটা মাথার নিচে দিয়ে পাহাড়ের ঢালুতে কাত হয়ে পড়ল। তার আগে হামদু মিয়াকে বলল, হামদু ভাই, তোমরা যাও, বেলাবেলি বিলাইছড়ি পৌঁছানো চাই, আমি আর পারলাম না। ঠিকাদারের মানুষ যদি আসে, আমি রইলাম। তখন সূর্য থির, আকাশ থেকে আগুন ঝরছিল। তারপরে রুস্তম আলীর আর কিছু জানা নেই। পয়লা ক্লান্তি, তারপরে সারা শরীর অসাড় করে দু চোখে নেমেছিল মরার মতো ঘুম। জেগে দেখে সূর্য ডুবছে। পাহাড়ের শিয়র থেকে, বনের ভেতর থেকে, গাছের পাতার অজস্র ফাঁক থেকে ধারায় ধারায় কালো অন্ধকার নেমে আসছে, বুকে কান্না চাপছে। অর্থহীন, কে শুনবে? নিজেকে শুনিয়েই বলল সে, তোর মতো বেজম্মা হিম্মতদার মানুষের জন্য ডুবন্ত সূর্যের রক্ত আর কিচ্ছু নেই, ও পান করেই তোকে বেঁচে থাকতে হবে। তারপর রুস্তম আলী দু চোখ দিয়ে সূর্যের রক্তই পান করতে লাগলো। রাত এলো। আকাশের সরোবরে সোনালী পদ্মের মতো ফুটলো চাঁদ, ফুটলো তারা। পাতার ফাঁক দিয়ে এলিয়ে পড়েছে মিহি চাঁদের আলো। পাহাড়টাকে 3 দিক দিয়ে জড়িয়ে ধরা ঘুমন্ত অজগরের মতো খালটির কালো জলে আলো এসে পড়েছে। শান্ত অজগর যেন ঘুমিয়ে ঘুমিয়ে জোছনা জোছনা স্বপ্ন দেখছে, সোনালি সোনালি নিঃশ্বাস ছাড়ছে। সেদিকে এক দৃষ্টে তাকিয়ে ফেরারি আসামি রুস্তম আলীর দু চোখ ভরে গেল। আহ, শান্তি শান্তি। চাঁদের ধারার মতো বুকের গভীরে দোলা লেগে শীতল শীতল জোয়ার তুলছে। এক ঝাঁক রাঙা স্মৃতির কণা, এক ঝাঁক রাঙা শৈলের পনার মতো মনের অতল থেকে হুস করে ভেসে উঠল। প্লাবন পেরিয়ে এ কোন দেশে এলো রুস্তম আলী? সেবার বাঁকখালী নদীতে নাও বেয়ে রামু থানাতে ডাকাতি করতে গিয়েছিল। গোটা 1 মাস লেগেছে প্রস্তুতি গ্রহণ করতে। নাও জোগাড় করো, দল গড়ো, পিস্তল বন্দুক সংগ্রহ করো। সূক্ষ্ম সূক্ষ্ম পরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমে ঘনিয়ে এসেছে আসল অভিযানের দিন। শুক্রবার রাতে গেরস্তের ঘরে উঠে দুটো ফাঁকা আওয়াজ করে বড় ছেলের পা বেঁধে ফেলতেই বাড়ির বুড়ো কেঁদে বলল, বাজান, আমার যা আছে দেখিয়ে দিচ্ছি, বেইজ্জত করিসনি গায়ে হাত দিয়ে, 7 পুরুষের খানদান। তারপর সত্যি সত্যি টাকা পয়সা অলংকার পাতি যা ছিল ডাকাত দলের হাতে তুলে দিয়েছিল। মাছের কাঁটার ব্যথার মতো রুস্তম আলীর ভেতরটা হিড়হিড় করছিল। সঙ্গীদের প্রতি ভয়ঙ্কর আক্রোশ জাগছিল। মনের ভেতর কে একজন যেন বলছিল, এভাবে কিছু নেওয়ার মধ্যে গৌরব নেই, মহত্ব নেই। যে না চাইতে হাতের কাছে সবকিছু তুলে ধরে, তার বাড়িতে ডাকাতি করার জন্য এত সাধ্য সাধনা, এত লোকজন জোগাড়। রুস্তম আলীর লজ্জা লাগছিল, তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। লজ্জার হাত থেকে বাঁচবার জন্য কিছু একটা করা চাই, যাতে অল্প হলেও সাহসের পরিচয় থাকে। ওরা টাকা পয়সা সোনা গয়না নিয়ে বলেছিল, চল। সে কিন্তু এমনিতে চলে আসতে পারেনি। যে খানদানের জন্য টাকা পয়সা অম্লান বদনে ডাকাত দলের হাতে তুলে দিল, সে খানদানকেই কাঁধে নিয়ে পথ দিল। তার মনে হলো সে সত্যিকারের একটা কাজ করেছে। ডাঙর মেয়ে মানুষটা কাঁধের উপর কলার ডগার মতো কাঁপছে। বিলের মধ্যে যখন এলো, দলের বুড়ো মতি দেখে বলল, আরে শালা রুস্তমা, করস কি? মাইয়া মানুষ, দলে অলক্ষী ঢুকবো, ফেলা দে ফেলা দে। বুড়ো মতির কথা মতো রুস্তম আলী ধু ধু বিলের মধ্যে মেয়ে মানুষটিকে ফেলে দিয়েছিল। কিন্তু তার আগে দুহাত বাড়িয়ে অন্তরের সমস্ত আবেগ দিয়ে একবার সে জড়িয়ে ধরেছিল। খাকি শার্ট ছিল গায়ে, তবু মেয়েটির কোমল স্তনের পরশ তার শরীরে হলপল হলপল করে প্রবেশ করছিল। জীবনে কত মেয়ের সঙ্গে রাত কাটিয়েছে,
কিন্তু কোনোদিন তেমন করে অনুভব করেনি। এখনো অস্থি মজ্জায় বুঝি স্পর্শ কাঁপে। শালার এ জীবনের যেদিকেই কান রাখি খালি আওয়াজ আসে, মনে মনে বলল রুস্তম আলী। দূর শ্রুত আওয়াজের মধ্যেই কান পেতে রইল অনেকক্ষণ। অগ্নিকোণে কড়কড় করে একটা বাজ পড়ল। স্মৃতিরা সব মাকড়সার জালের নাহান কোথায় হারিয়ে গেল। বাঁকা বিদ্যুতের আগুন ঝিকঝিক করে জ্বলে উঠল। পূর্ব দক্ষিণ কোণ থেকে ছুটে আসছে মেঘ, শিং উঁচানো হাজারে হাজারে কালো কালো মোষের মতো। আরেকবার বাজ পড়ল, আরেকবার বিজলি চমকালো। চাঁদের আলোতে স্বপ্ন দেখা পাহাড়গুলোর চূড়ো কালো কালো দৈত্যের মাথার মতো দেখা যাচ্ছে। আধার থমথমে হয়ে জমেছে জমাট বাঁধা কালো রক্তের মতো। রুস্তম আলীর মনে হলো ভুতুড়ে পাহাড়গুলো জোড়া খুনের আসামিকে গ্রেপ্তার করার জন্য হাতকড়ি হাতে এগিয়ে আসছে। করুণ, অত্যন্ত করুণ দৃষ্টিতে চারিদিকে তাকালো সে। চাঁদ, তারা, আকাশ, সোনা মাখানো খালের জল এখন সব স্মৃতিতে পরিণত। নিজেকে সম্বোধন করেই বলল, সময় হয়েছে রুস্তম, এবার তোর আসল পরীক্ষার পালা। তৈরি হ, আরেকটা সাহসের খেল দেখাতে হবে। বিভৎস মরণের মুখে ভেড়ার মতো গলা বাড়িয়ে দিস নে যেন। বোচকাটা হাতে উঠিয়ে দাঁড়ালো। সে ব্যথাটাও আকশির মতো তার হৃৎপিণ্ড আকর্ষণ করে হ্যাঁচকা টান দিতে আরম্ভ করেছে। দুহাত মুষ্টিবদ্ধ করে পাহাড়ের গা বেয়ে ঢালুর দিকে হাঁটতে থাকে। থমথমে আধার, কিচ্ছু দেখা যায় না। বুকের কোথায় আলো জ্বলছে, সে আলোকে পথ দেখে নিশীথে পাওয়া মানুষের মতো রুস্তম আলী চলছে। কিছু দূর গিয়ে পাথরে ঠক্কর খেল। মাগো মা, অস্ফুটে চিৎকার করল। একটা নোক উল্টে গেছে। হাত দিয়ে দেখে ভেজা রক্ত ছুটছে। দুহাত মুষ্টিবদ্ধ করে পাহাড়কে অভিশাপ দিতে থাকে সে। আমার রক্ত নিলি হারামজাদি, সবুর কর, গাঁইতি শাবল হাতে আসছে মানুষ। তোর গতরে লোভী মানুষের নজর পড়েছে, পাথুরে মাংস খুবলে খুবলে নেবে। রক্ত ঝরছে ঝরুক, সমস্ত শক্তি সংহত করে সে নিচের দিকে হেঁটে যাচ্ছে। মজ্জায় মজ্জায় মর্মরিত ব্যথা, দম ফেটে রক্ত এলো বুঝি। কেরেক বেতের ঝোপের ভেতরে গিয়ে পড়ল। বেতের শাখার নির্দয় দংশনে ছড়ে গেল তার শীর্ণ শরীর। হাত পায়ে নালিশ উঠেছে মোচড় দিয়ে। কিন্তু তাকে যেতেই হবে, অনেক দূর যেতে হবে। বিলাইছড়ি বাজারে না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই। এভাবে যদি পড়ে থাকে, সারা জীবনের কঠোর সাধনায় যে সাহস সঞ্চয় করেছে কোনো কাজে আসবে না। আকাশের বিজলির সঙ্গে মিশে যাবে সাহসের বিজলি। আর কোনো রক্ত মাংসের শরীরে সে শিখার কোনো দিন ঝলকিত হবে না। অনেকক্ষণ প্রাণান্তকর পরিশ্রম করে পাহাড়ের গোড়ার ঝোড়াতে নেমে এলো। পাথরের পাহাড় অন্ধকারের আবরণে রুস্তম আলীর নাক মুখ চেপে ধরেছে। নিঃশ্বাস ফেলতে গিয়ে বুকটা কামারের হাঁপড়ের মতো ফুলে ফুলে উঠছে। এখন বৃষ্টি পড়তে শুরু করেছে বড় বড় ফোঁটায়। দক্ষিণ পশ্চিম দিক থেকে এলো প্রবল বাতাস। মর্মর শব্দে গাছের ডালপালা ভাঙছে, বজ্রেরা চিৎকারে ফেটে পড়ছে। এক ডাক শত ডাক হয়ে পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে। বিজলির ঝিলিকে চোখ মেলে দেখল, বাঁয় পাহাড়, সামনে পিছনে পাহাড়, কোন দিকে যাবে সে? ঝোড়ার পথটা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে কিনা সে জানে না। শোঁ শোঁ বেগে তুফান ছুটছে, মাথার লম্বা চুল উড়ে যাচ্ছে। রুস্তম আলীর মুখ দিয়ে বেরিয়ে এলো আওয়াজ, রুস্তম হুঁশিয়ার, আল্লাহ তোর লগে দুশ্মনী করতে আরম্ভ করেছে, তুই কিন্তু ঘাবড়াস নে। নিজের স্বরের দৃঢ়তায় চমকে ওঠে। কথাগুলো রূপ ধরে ফসফরাসের মতো জ্বলতে থাকে, কানে রিন রিন করে বাজতে থাকে। মরণের পথে যাচ্ছে, তবু কি ব্যঞ্জনাময় তার গলার আওয়াজ। মনের ভেতরে একটা চোরাকুঠুরির তালা খুলে গেছে। আততায়ী পাথরের চোরা আঘাত অগ্রাহ্য করে রুস্তম আলী চলছে, অভিসম্পাদ দিচ্ছে পাহাড়কে। যেখানে যেখানে আমার রক্ত পড়েছে, সেখানে সেখানে মানুষ এসে তোকে আঘাত করবে, আঘাতে আঘাতে তোকে ন্যাংটো করে ছাড়বে মাগি। আহত জন্তুর মতো জঙ্গল ভেঙে চলেছে। বেশ কিছু দূর গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গেল। বিজলি চমকালে দেখে সামনে পাহাড়, যাওয়ার পথ নেই। নিঃসার শরীর রুস্তম আলীর, মাথাটা পাহাড়ের ঢালুতে, পা দুটো ঝোড়ার ভেতর। নড়চড় করবার শক্তি নেই। মনের ভেতর কালো কালো চিন্তা এসে ছায়া ফেলছে। মনে মনে বলল, রুস্তম আলী,
এখন আর সাহসের ঘোড়ায় চেপে উধাও হওয়ার পথ নেই। এখানেই তোর ইচ্ছের ইতি। বহুকাল আগেই ইচ্ছের স্রোত রুদ্ধ হওয়া উচিত ছিল। সেবার কানাইলালের বাড়িতে ডাকাতি করতে গিয়ে যখন উরুতে বর্ষা বিঁধেছিল, তখনই তোর মরা উচিত ছিল। কিন্তু তুই জীবনকে অসীম সাহসে এত দূর টেনে এনেছিস। তোর সাহস তোকে মরণের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছে। শালার পাহাড় এবার তোকে গ্রেপ্তার করেছে। চুপ করে ভাবতে লাগলো, এমনি ভাবে যদি পড়ে থাকে তাহলে সাপে এসে কেটে যেতে পারে, বাঘে এসে আক্রমণ করতে পারে, মাথার উপর আকাশ থেকে একটা বজ্র ঝরে পড়তে পারে, ঠিকাদারের লোকের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। হায় রে রুস্তম আলী, এমনি বেঘরে জানটা দেওয়ার জন্য তোর জন্ম? পশুর বিবরে প্রবেশ করার জন্যই তোর এত সাহস, এত বীরত্ব, এত সাধ্য সাধনা? কঠিন পাথরের বুকে কফটা পানি ঝরে পড়ল। বুকটা যেন তার 3-4 টুকরো হয়ে ভেঙে গেছে। নিজেকে প্রশ্ন করলো, আমি কি এমনি করেই পড়ে থাকবো? দুর্বল শরীরের রোমে ছড়িয়ে পড়ল তার প্রতিক্রিয়া। তরল তপ্ত কতগুলো বুদবুদ জাগলো। নিঃশ্বাসে নিঃসারিত হলো, না না। বুকের ভেতরে কে যেন লাল চোখ মেলে হুকুম দিল, এই জেগে ওঠ। অস্থিমজ্জা শিহরিত হয়ে উঠল। অন্তর্পুরুষটির অমোঘ আহ্বান শিরায় শিরায় রনিত হতে লাগলো। এ মহাবাক্যে শরীরের মাংসে মাংসে বিদ্যুৎ সঞ্চালিত হলো। উঠে দাঁড়ালো রুস্তম আলী। বিজলির আলোতে দেখলো একটি লতা নেমে এসেছে খাড়া পাহাড়ের গা বেয়ে। লতাটি ধরে ধরে খাড়া পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করলো। ধীরে, খুব ধীরে লতার উপর শীর্ণ শরীরের ভার রেখে উপরের দিকে উঠছে। দুঃসাহসিক ডাকাতি অনেক করেছে, কিন্তু এমন ঝুঁকি কোনোদিন গ্রহণ করেনি। অন্তর্পুরুষও এমন চরম আদেশ কোনোদিন দেয়নি। হঠাৎ লতাখানি ছিঁড়ে গেল, আর সে গড়িয়ে গড়িয়ে ঝোড়ায় এসে পড়ল। পাথরে আঘাত লেগে মাথাটা ফেটে গেছে, মগজ বুঝি খুলির ভেতরে নড়ছে। পাজরে ম্যাক করে শব্দ হলো, একখানা হাড্ডি ভেঙে গেছে। উপুর হয়ে পড়ে আছে রুস্তম আলী। পাহাড়ি ওড়না পিঁপড়েরা তার শরীরে ভোজ শুরু করে দিয়েছে, কিন্তু সে সংজ্ঞা হারায়নি। মনে মনে অতীতকে স্মরণ করছে, অতীতের ভাণ্ড থেকে অনুপ্রেরণা আর সাহস সঞ্চয়ের চেষ্টা করছে। এই আততায়ী পাহাড়ের দুর্ভেদ্য বেষ্টনী থেকে তাকে বের হতেই হবে। গৌরবময়ী স্বেচ্ছাচারী অতীত তার চোখের সামনে উজ্জ্বল মিনারের মতো ভেসে উঠছে। সে মিনারের প্রতিটি ইট তার সাহস আর বীর্য দিয়েই গাঁথা। খনকারদের 15 বছরের লিখলিখে ছেলেটা মামিকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরেছিল। সে কতদিন আগেকার কথা। এখন মনে হচ্ছে গতকাল সকালবেলায় যেন এসব ঘটেছে। জোয়ান মামি ডাক দেয়নি, চিৎকার করেনি, ভাগ্নেকে উলানের সঙ্গে চেপে ধরেছিল। বুড়ো মামা মসজিদের ইমামতি সেরে এসে দেখেছিল। তারপর থেকে কি না করেছে। চুরি, ডাকাতি, জালিয়াতি, বদমাইশি সব সব করেছে রুস্তম আলী। 14 পুরুষের নাম মুছে দিয়ে আপন বীরত্বে নিজের নামকে সমস্ত জেলার লোকের কাছে ত্রাস সঞ্চারী করে পরিচিত করেছে। নিরীহ ভেড়া চরিত্রের খনকার বংশের রুস্তম আলী ইচ্ছের জ্বলন্ত আগুনে সেদ্ধ, দৃঢ় ধাতুতে ঘরা এক বীর চরিত্রের মানুষ। তাকে কিনা ফাঁকি দেয় সঙ্গীরা, তাকে কিনা বেঁধে রাখে পাহাড়। হাসি পায় রুস্তম আলীর, হা 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 হাসি পায়। এক লাফে উঠে দাঁড়ালো, অনেকখানি লতা ধরে কোন রকমে বুকে হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে থাকে। নিজেকে আহত বন্য জন্তুর সঙ্গে তুলনা করলো মনে মনে। অনেকক্ষণ পরে পাহাড়ের চূড়োর উপর উঠে এলো। বৃষ্টি ধরে গেছে, ঝড় শান্ত, বনভূমি নিঃশব্দ। নিজের শ্বাস প্রশ্বাসের শব্দই কেবল বেজে যাচ্ছে। চূড়োর ওপাশের ঢালু বেয়ে কিছু দূর গিয়ে ঝরঝর আওয়াজ শুনল। রুস্তম আলীর মনে হলো তাকেই ডাকছে। সরীসৃপের মতো সেদিকে গেল। অনেকটা সময় ব্যয়িত হলো। দেখে এক জায়গায় পাহাড়ি ছড়ির জল ফুলে উঠে নিচের দিকে গড়িয়ে পড়ছে। হঠাৎ সে অনুভব করলো তার শরীরেও এমনি করেই প্রবাহিত হচ্ছে অবরুদ্ধ ইচ্ছের ধারা। বেবাক ইচ্ছেকে জাগিয়ে তুলে সে কয়েক ঘন্টা মাত্র বেঁচে থাকতে চায়। পাহাড়ের কাছে সে নতি স্বীকার করবে না। তার মনে হলো তার হাত নেই, পা নেই, সে যেন সর্বশরীরে ইচ্ছের আগুন সম্পন্ন এক অলৌকিক শক্তিধর পুরুষ। এই দুর্গম পাহাড় আর অরণ্যের বাপের সাধ্য নেই তাকে আটকে রাখে। শরীরের রক্ত মাংস কিচ্ছু নয়,
দাস সর্বশক্তিমান ইচ্ছের কৃতদাস। সে রক্ত মাংস অস্থি মজ্জা সমেত এ শরীরকে টেনে নিয়ে যাবেই যাবে পাহাড়ের ওপারে। ঝড়ের মুখে কুটো যেমন ইচ্ছের সংহত বেগ তাকে বুকে ছেঁচড়িয়ে ছুটিয়ে নিয়ে চলল। বুকের ভেতর থেকে ধ্বনিত হলো, রুস্তম আলী, তুই গন্তব্য অভিমুখে যাচ্ছিস। হাতের ওপর ভর রেখে কচ্ছপের মতো করে সে পাহাড়ের গোড়ায় এলো। এতে তার একটুও শক্তি খরচ হয়নি। কোনো অলৌকিক শক্তি যা তার ভেতরে লুকিয়ে আছে অথচ চেনে না, তাই যেন কাজ করে গেছে। পাহাড়ের গোড়ায় খড়খড়ে বালু। রুস্তম আলী অনুভবে বুঝতে পারল কোনো ছড়ির পাড়ে এসেছে। বনের ভেতরে বাং দিল বনমোরগ। বাং তো নয়, পাখির কণ্ঠস্বর কেমন মুন্ডু কাটা তলোয়ার হয়ে রাতের লোমশ শরীরে আঘাত হানে। মোরগের রক্ত ছলকানো আহ্বানের সঙ্গে তার রক্তিম হৃদয়ের মিল আছে। উভয়ই দুঃসাহসী। পূর্ব দিকে চেয়ে দেখে আকাশে শুকতারা ফুটেছে। মনখানা খুশির ঝর্ণা হয়ে গেল। দৃষ্টি রাখল পূর্ব দিকে বিছিয়ে। একটু পরেই রাঙা শাল গায়ে এলেন সূর্য। আভায় আভাময় হয়ে উঠল পূর্ব দিক। কুয়াশার আবরণের ফাঁকে ফাঁকে আবছা কালো কালো বিন্দুর মতো দেখা গেল বেলাইছড়ির বাজারের দোকানপাট। তার গন্তব্য। মুমূর্ষু রুস্তম আলীর ওষ্ঠা ধরে বিকিরিত হলো ভোরের মতো সরল, প্রসন্ন একটুখানি সুন্দর হাসি। এতক্ষণ আহমেদ ছফার ছোট গল্প গন্তব্য শুনছিলেন আমার কণ্ঠে। গল্প পাঠ কোনটা কেমন লাগলো জানাতে চাইলে চলে আসুন মন্তব্যের বাক্সে বা সমাজ মাধ্যমের পাতায়। এই ধরনের গল্প আরো শুনতে চান কিনা বা কোনো বিশেষ গল্প বা বিশেষ জ্বরের গল্প শোনার ইচ্ছে থাকলেও তাও জানিয়ে দিন চটপট। ভালো লেগে থাকলে একটু লাইক আর শেয়ার করে দেবেন দয়া করে। চ্যানেলের নিয়মিত খবরের জন্য গ্রাহক হতে চাইলে ঘন্টাটা একবার বাজিয়ে দিলেই যথেষ্ট। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, পড়ায়, শোনায়, ভাবনায় এবং চেতনায় সংগ্রামে থাকুন। দেখা হচ্ছে আবার শিগগিরই। আজ তাহলে আসি।